5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কমবেশি হামলা হয় দেশের বেশিরভাগ থানা ও পুলিশ ফাঁড়িতে, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। সেদিন গণভবনের দায়িত্বে থাকা এসএসএফের সদস্যরাও অস্ত্র রেখে পালিয়ে যায়। খোয়া যায় অত্যাধুনিক অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল সহ 32টি অস্ত্র। পরে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলে পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান। দেশের বিভিন্ন স্থান ও পরিত্যক্ত স্থাপনা থেকে উদ্ধার হতে থাকে অস্ত্র ও গোলাবারুদ। পুলিশের তথ্য বলছে, 5ই আগস্ট দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে 5,750টি, উদ্ধার হয়েছে 4,379টি, যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় 76%। বাকি 1,373টি অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। আর লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় 6,51,826 রাউন্ড। এর মধ্যে উদ্ধার হয়েছে 4 লাখ রাউন্ড। উদ্ধার হয়নি গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে লুট হওয়া 32টি ভয়ানক অস্ত্র। হদিস নেই 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত লাইসেন্স পাওয়া 6,000-এর বেশি মারাত্মক আগ্নেয়াস্ত্রেরও। নিয়মিত অভিযান চললেও 1,000-এর বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান না মেলায় উদ্বেগ রয়েছে জনমনে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এসব অস্ত্র হাত বদল হয়ে শীর্ষ সন্ত্রাসীদের কাছে পড়লে মারাত্মক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এই অস্ত্রগুলি জনগণের কাছে বড় ধরনের একটা হুমকি এবং আশঙ্কার জায়গা হয়ে তৈরি হয়ে আছে। যার হাতে একটা অস্ত্র থাকে সে নিজেকে অনেক বেশি পাওয়ার এলিট মনে করে এবং অন্য মানুষকে যে কোনো তুচ্ছ তাচ্ছিল্য ঘটনার মধ্যে দিয়ে বড় ধরনের ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, এসব অস্ত্র যেন পেশাদার সন্ত্রাসীদের কাছে না যায় সে লক্ষ্যে কাজ চলছে। আমাদের এটি খুব বড় একটি কনসার্ন যে আমাদের অস্ত্রগুলো এখনও 24 ভাগ অস্ত্রের মতো বাইরে আছে, তো সেটিকে আরও দ্রুত কিভাবে আমরা উদ্ধার করতে পারি সেজন্য আমরা কাজ করছি। অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের অধিকাংশই আত্মগোপনে। তাদের অস্ত্রগুলো এরই মধ্যে অবৈধ বিবেচিত। যারা অস্ত্রগুলো জমা দিয়েছে এবং কারা অস্ত্রগুলো জমা দেয়নি সেটি কিন্তু সহজে অনুমেয় এবং এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই সহজ। তো সেভাবেই কিন্তু আমরা কাজ করছি। সুতরাং যারা অস্ত্রগুলো জমা প্রদান করেননি, অবৈধ অস্ত্র হয়ে আছে, তো তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হচ্ছে। অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জনগণের কাছেও আহ্বান জানাতে চাই যে দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 8 মাসে সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সঙ্গে একবার করে হলেও বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে 3 বার। সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে বিএনপির। সরকার আগেই ঘোষণা দিয়েছিল, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, যেখানে স্বাক্ষর করবে সব দল। কিন্তু সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। যাদের কোনো আসলে পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো জনগণের উপর কোনো আস্থা নাই, এগুলো একটা ম্যানুফ্যাকচার করতেছে। এটা এতদিন সময় তো লাগার কথা না। এটা কিছু না, একটা চার্ট করবে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। এগুলো করবেই তো হচ্ছে পার্লামেন্ট, এটা তো করবেই তো হচ্ছে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন, যে আগে আমরা এটা সেরে নেই, তোমরা আপাতত বিশ্রাম নাও, আমরা আগে এই কাজগুলো করি। এইটা পলিটিক্যাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের এগেনস্টে জিনিসটা চলে যায়। নেতারা বলছেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দায় দেয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্যই নির্বাচন থামানোর পক্ষে না তারা। অন্তর্বর্তীকালীন সরকার আশা করে, চায় এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি ডিসেম্বরের ভিতরেই করা সম্ভব। বাট সেই সদিচ্ছাটুকু আমাদের থাকতে হবে যে না, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানোটা এটা ঠিক নয়। যদি এইরকমই কিছু করা হয় বা বলা হয় এবং এটাকে থামিয়ে রেখে, নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে এক ধরনের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়।
নির্বাচন আদায়ে জনমত তৈরির পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরব হওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাবে নতুন করে টানাপোড়েনে দিল্লি ইসলামাবাদ সম্পর্ক। অতীতেও রক্ত ঝরেছে কাশ্মীরে, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। মোদী সরকার কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বাতিল করে সেখানে বিনিয়োগ করছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে ফেলেছেন, এমনটাও ভাবা হয়েছিল। তবে সমীকরণটা যে সহজ নয়, নতুন করে সন্ত্রাসী হামলা তারই প্রমাণ দিয়েছে। দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। প্রতিবেশী দেশে এমন সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সতর্ক হবার প্রয়োজন রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকারি পর্যায়ে দায়িত্বশীল আচরণ করার কথা। দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে আমাদের চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে চালু রাখা এবং সেই চেষ্টা একটার সাথে আরেকটাকে মিলিয়ে না ফেলা। একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে, কোনো পক্ষকে সেই ব্যাপারে উৎসাহ না দেওয়া, বরং সুযোগ থাকলে আমাদের দুই পক্ষকে বলার চেষ্টা করা উচিত যে তোমরা সবাই রেস্ট্রেইন অবলম্বন করো। যারা সরকারে আছেন তাদের কথাবার্তার মধ্যে যেন পেশাদারিত্বটা থাকে। অনেক সময় অনেকেই হয়তো কথা বলেন, তারা ভুলে যান যে তারা সরকারের অংশ। আমার মনে হয় না আমাদের কিছু করার আছে। বাংলাদেশ স্বাভাবিকভাবে একটা যুদ্ধ চাইবে না। এদিকে এক সপ্তাহ আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আসার তারিখ চূড়ান্ত করলেও তা স্থগিত করেছে পাকিস্তান। ঘন্টায় ঘন্টায় নানান রকম পদক্ষেপ নিতে হচ্ছে। সে অবস্থায় তাদের পররাষ্ট্রমন্ত্রী তো আর বিদেশে সফর করতে আসতে পারেন না, সেটা আমরা বুঝি। এবং আমাদের দিক থেকে তিনি আসলে আমাদের কোনো অসুবিধা বা ছিল না, কিন্তু উনি আসছেন না সেটা বুঝবো আমরা, সেটা আন্ডারস্ট্যান্ড করি, সেটা বুঝি আমরা। এবং তাদের এটা খুব স্বাভাবিক একটা পদক্ষেপ। স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী প্রচন্ড ব্যস্ত এখন আছেন। তারপর আন্তর্জাতিক মহলের সাথে এই বিষয়ে তার সারাক্ষণ যোগাযোগ করাটাই স্বাভাবিক। সেখানে বাংলাদেশের বিষয়টা স্থগিত করাটা আমি অস্বাভাবিক মনে করি না। ভারত পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশ সীমান্তে সতর্ক প্রহরা বৃদ্ধি করার কথাও বলেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জাপান বা চীন নয়, গাড়ির এই কারখানাটি রাজধানীর পাশের জেলা গাজীপুরের কাশিমপুরে। দেশীয় টেকনিশিয়ানদের হাতেই তৈরি হচ্ছে বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ, জাপানি ব্র্যান্ড মিৎসুবিশি আর মালয়েশিয়ান ব্র্যান্ড প্রোটনের মতো নজরকাড়া সব গাড়ি। এসব গাড়ির ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানি হয় বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান থেকে। এরপর সেগুলো নিপুণ হাতে সংযুক্ত হয়ে রূপান্তর হয় পূর্ণাঙ্গ গাড়িতে। আমরা যে প্রোডাক্টটা তৈরি করছি, আশা করি আমাদের এই প্রোডাক্টটা বাজারে যখন আসবে, আমরা মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট হিসেবে একটা ভালো প্রোডাক্ট আপনাদের প্রেজেন্ট করতে পারবো। উন্নত প্রযুক্তির পেইন্ট শপ, অ্যাসেম্বল শপ পেরিয়ে আসতে হয় প্রত্যেকটি গাড়িকে। ব্র্যান্ড প্রতিনিধিরা বলছেন, সস্তা শ্রম ও গাড়ির বড় বাজার থাকায় বিশ্বখ্যাত ব্র্যান্ডের গাড়ির সংযোজন কারখানা স্থাপনের অপার সুযোগ এদেশে। বাংলাদেশে সংযোজন কাজ করতে পেরে আমি আনন্দিত। শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন খুব দ্রুত গতিতে কাজ চলছে। আশা করি দ্রুতই বাজারে আসবে এসব গাড়ি। প্রতিটি গাড়ি সড়কে যাওয়ার আগে এখানে মুখোমুখি হয় নিবিড় পরীক্ষার। উদ্যোক্তারা বলছেন, দেশে সংযোজিত হলেও এসব গাড়ির মানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণের জন্য কোয়ালিটি সম্পন্ন গাড়ি সাশ্রয়ী দামে দেওয়ার জন্য, এবং আমাদের প্রোডাক্টের সাথে থাকবে রিলায়েবিলিটি, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, সার্ভিস এবং অলসো আফটার সেল সার্ভিস। বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি সংযোজন কোম্পানিগুলোকে সমান সুযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। যথেষ্ট পরিমাণ আমাদের যে অবকাঠামো সুবিধা এবং আমাদের যে জনশক্তির যে সরবরাহ, এইটাকেও আমাদের কিন্তু বিবেচনায় নিতে হবে। ভালো বিনিয়োগ করতে পারি, অনেক ক্ষেত্রে আমার আশপাশের দেশে রপ্তানিরও একটা সুযোগ থাকবে। তারা বলছেন, সংযোজন করতে করতে একসময় বাংলাদেশে যাতে পুরো গাড়ি নির্মাণের কারখানা স্থাপন করা যায়, সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে।
ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গাজীপুর। ঋতুচক্রের আবর্তে তীব্র উত্তাপ নিয়ে গ্রীষ্মের গর্জন, খরতাপে দগ্ধ নগরীর জনজীবনে রঙিন সব ফুল নিয়ে প্রশান্তির পসরা প্রকৃতির। মায়াবী রঙে ফুলের স্বাদ যেন মগ্নশিল্পী তুলিতে স্নিগ্ধ আঁকিবুকি। নগরী জুড়েই এখন রঙের ছোঁয়া। সারিবদ্ধ লাল সবুজের কৃষ্ণচূড়ায় রং মেখেছে সংসদ ভবন এলাকা। রূপের শোভায় পিছিয়ে নেই হলদে রঙা রাধাচূড়াও। ফুলের ছায়ায় বিশ্রামের খোঁজে পথচারী ও দর্শনার্থী। হাতির ঝিলে রং ছড়াচ্ছে কনকচূড়া হিমচাপা, আছে সোনালু জারুলো। কৃষ্ণচূড়ার লালে রঙিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। থোকা থোকা হিজল জারুলো ছড়াচ্ছে মুগ্ধতা। ফুল তো সবার কাছে অনেক ভাল লাগে। আমাদের মূলত এই রাস্তায় আসাই হয় ফুল দেখার জন্য। যানজটের মধ্যে ফুল দেখতে অনেক ভালোই লাগে। শহরের জীবনে একটা মানসিক প্রশান্তি কাজ করে। ফুল আসলে ভালো লাগার জিনিস। ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় এবং অনেক ভালো লাগে। সৌন্দর্য পানে সৌন্দর্য পিপাসু মন। হাড়ভাঙ্গা খাটুনির ফাঁকেও সুন্দরের ভাবে মত্ত এই রিক্সা চালক। দৈনিক কাজ করে খাই, তারপরে যে ঢাকা শহরে যে সৌন্দর্য, এই যে ফুল ফল বা এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, মানে এইটা দেখে অন্যরকম একটা তৃপ্তি পাই ভাই। শহরের ক্যানভাসে রং তুলির আঁচড় চালিয়ে প্রকৃতির আত্মপ্রকাশ এক সুনিপুণ অনবদ্য শিল্পী হিসেবে। ধুলো আর গরমের শহরে ফুলের এই সমারোহ ক্ষণিকের জন্য হলেও এনে দেয় প্রশান্তির বার্তা, আর নাগরিক মন খুঁজে পায় বেঁচে থাকার উদ্যম। আতিক মেজবা লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। নিরাপদ ভেবেই অপেক্ষা যাত্রীদের। এটি জরাজীর্ণ বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের চিত্র। 1991 সালে নথুল্লাবাদ এলাকায় 5.5 একর জমিতে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। বর্তমানে দুটি স্থাপনায় জরাজীর্ণ হয়ে প্রতিনিয়ত ছাদের পলেস্তারা খসে পড়ছে যাত্রী ও কাউন্টারের লোকজনের উপর। বর্ষায় বৃষ্টিতে ছয়লাপ থাকে মেঝে। যে কোনো সময় যাত্রী ছাউনির ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারি, এরকম মনে হচ্ছে। খুবই খারাপ একটা অবস্থা দেখতে পাচ্ছেন, এখান থেকে ভেঙে পড়ছে। আল্লাহ না করে এটা আমার মাথার পরে এখন ভেঙে পড়ে। জরাজীর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের। অনেক রিস্কের ভিতরে আছি, যে কোনো মুহূর্তে আমরা মৃত্যু স্বীকার করে এখান থেকে কাজবাজ করতেছি। এটা সংস্কার করা প্রয়োজন, কিন্তু আমাদের বিভাগীয় শহরে এই তুলনায় আমরা কিছুই পাই না। বিষয়টি সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে, এমনটাই বলছেন বাস মালিক গ্রুপের নেতা। ভবনের ব্যাপারে তারা বলছে যে করবে এরকম বলতেছে আর কি, কিন্তু কখনো কেউ আসছে বা দেখছে, কোনো এস্টিমেট করছে এরকম কোনো আমার জানা নাই। এদিকে টার্মিনালে স্থান সংকুলান না হওয়ায় বাস সড়কে চলে আসায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে বেড়েছে দুর্ভোগ। বাস স্ট্যান্ডটা যদি শহরে আরেকটু পাশে বেশি জায়গা নিয়ে করা যায় তাহলে সুবিধা হয়। তাছাড়া তো এখানে যে পরিমাণ গাড়ি আছে এই জায়গায় সেই গাড়ি রাখা সম্ভব না। এই অবস্থায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জরাজীর্ণ ভবনের জায়গায় নির্মাণ করা হবে নান্দনিক বহুতল ভবন। কাশীপুর বাস স্ট্যান্ড, এখান থেকে বাস স্ট্যান্ডকে আমরা ওখানে নিয়ে যাবো। আর লোকাল যারা আছে, লোকালগুলো আপাতত নথুল্লাবাদে থাকবে। এতে আমরা আশা করছি যে শহরের ভিতরে চাপটা একটু কমে আসবে। দ্রুত নান্দনিক বাস টার্মিনাল নির্মাণের প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বর্ষার আগেই হঠাৎই ভাঙছে যমুনা নদী। সিরাজগঞ্জের সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে অব্যাহত রয়েছে ভাঙন। নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। গত এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 3 কিলোমিটার এলাকার কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। এরই মধ্যে নদীর ভাঙন পশ্চিম তীর রক্ষাবাদের কাছে এসে পড়েছে। সর ভাঙ্গা সব জোত জমি গেছে, আমরা বাবা কেবা করিয়া চলমু। ঘর বাড়ি, তারপরে আঙ্গুর ফসলই তো নাই, জমি জমা ভেঙে গেছে। ছিল ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে, কবরস্থান ছিল ভেঙে গেছে, মাদ্রাসা ছিল সেটা ভেঙে গেছে। স্থায়ী বাঁধ নির্মাণ করে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা সহ ভাঙন রোধে দাবি উঠেছে দ্রুত ব্যবস্থা নেয়ার। সরকারে যদি স্থায়ী বাঁধ না করে এই জায়গায়, তাহলে তো এগুলো জায়গা থাকবে না। কাজে আমাদের একটা স্থায়ী বাঁধের খুবই প্রয়োজন। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা
বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। আতঙ্ক হওয়ার কিছু নেই, আমরা ওই জায়গাটা যেভাবে হোক আমরা ওইটা টিকে রাখবে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। পাবনার বেড়া উপজেলার চরশাশিয়া গ্রামের শমশের মোল্লা 90 ঊর্ধ্ব এই বৃদ্ধ দেখছেন যমুনার ভয়াবহতা। নদী ভাঙনে হারিয়েছেন 10 বিঘার বেশি ফসলি জমি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। 2 মাসের অব্যাহত ভাঙনে বসতভিটা হারানোর দুশ্চিন্তায় দিশেহারা শমশের। একই চিত্র বেড়া উপজেলার যমুনাপাড়ের বাসিন্দাদের। মেলা ভেঙে গেছে, আমারও ভাঙার অবস্থা। বাল বাচ্চা নিয়ে কখন যাবো, কি করবো, কি খামো, এই নানান চিন্তা ভাবনা, খারাপ লাগে। ভাঙনে এরই মধ্যে ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু পরিবার। হুমকির মুখে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য স্থাপনা। আমার এই বয়সে 7 থেকে 8 বার নদীতে বাড়ি ভাঙছে। আমার এই জায়গা 25 বিঘা জমি ছিল, সব ব্যাংকে শেষ। 1 থেকে 150 বিঘা সম্পত্তি আমার ছিল, সম্পূর্ণই নিঃশেষ হয়ে গেছে। এখন আর আমার জমি বলতে কোনো কিছুই নাই। স্কুল ছিল, মাদ্রাসা ছিল, বড় গোরস্থান ছিল, সব ভাই বিলীন হয়ে গেছে। বর্তমানে এত দুর্ভোগের মধ্যে আছি, আমাদের শত শত বিঘা ভাই সব শেষ। কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভয়াবহ ভাঙনের শঙ্কায় স্থানীয়রা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গত বন্যায় ভাঙনের সময় আমরা সেখানে জরুরিভিত্তিতে কাজ করেছি, ওখানে এমার্জেন্সি কাজ করা হয়েছে। আমরা সামনে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে আমরা ডিপিপি সাবমিট করেছি। ডিপিপিটা দ্রুত পাশ করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নদীপাড়ের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বরগুনার কয়েক হাজার জেলে। মাছের প্রজনন বৃদ্ধির জন্য বঙ্গোপসাগরে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময় বেকার হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার জেলেরা। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা ও ট্রলার। সেখানে নেই হাকডাক, কোলাহল। আয়ের উৎস না থাকায় সরকার জেলে পরিবারগুলোর জন্য চাল বরাদ্দ দিয়েছে, কিন্তু দাপ্তরিক নানা জটিলতায় এখনো প্রণোদনার চাল পাননি তারা। দিনের 7 দিন হয়ে গেল, এখন থেকে আমরা চালপথ পাই নাই, কিছুই আসে নাই। তারপর নদীতে জাল ফালালে একটা মাছ পোনা পাওয়া যায় না। চাউলটা পাইলে আমাকে একটু ভালো হইতো। কার্ড আছে অবস্থায় এখন পর্যন্ত 5 বছর ধরে চাউল পাই না। চাউল দেয় না, মেম্বার চেয়ারম্যান চাউল দেয় না আমার। এদিকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন অনেকে। তাদের প্রতি সপ্তাহে পরিশোধ করতে হয় কিস্তি, কিন্তু আয় বন্ধ থাকায় সেই কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা। তাই এই সময়ে কিস্তি পরিশোধ বন্ধ রাখার দাবি জেলেদের। আমাকে কিস্তি বাধা আছে, হ্যাঁ, আমাকে চলতে ফিরতে খুব কষ্ট হয়। 15-20 হাজার টাকা করে। এখন যদি সরকার এই কিস্তিটা যদি মাফ করতে বা 10,000 টাকা সাহায্য দিত, তাহলে মনে করেন এটা নিয়ে তারা জেলেরা বাঁচতে পারত। সরকার বলতে যে এই কয় মাসে কিস্তি নিব না বা আশায় বিষয়, তবু মোটামুটি চলা যাইতে। সহায়তা চাল দ্রুত দেওয়ার আশ্বাস দিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা। প্রণোদনার বরাদ্দটা এখন আমরা পাইনি, এটা খুব শীঘ্রই পেয়ে যাব। তো পাওয়া মাত্র আমরা বাকি সব প্রসেসিং রেডি করে রেখেছি, পাওয়া মাত্র আমরা অতি দ্রুত সেটা ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবো। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় নিবন্ধিত জেলে 46,421 জন, অনিবন্ধিত আরও 1.5 লক্ষাধিক। ডিবিসি নিউজ ডেস্ক। দেড় শতাধিক বছর আগে টাঙ্গাইল সদরের বাছিরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় বৈশাখী মেলা। জামাইদের আগমন বেশি হয়, নাম হয়ে যায় জামাই ও বউ মেলা। প্রতি বছর বৈশাখের 11, 12 ও 13 তারিখে এই মেলা অনুষ্ঠিত হয়। আশপাশের অন্তত 30 গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরের দিন বউরা মেলায় এসে কেনাকাটা করেন। আমি বাবার সাথে মেলায় এসেছি, নৌকা দেখলাম, নাগরদোলা দেখলাম, আমার খুব ভালো লাগছে। বন্ধু বান্ধবরা আসছি, ঠিক আছে, কারণ এখনো বিয়ে করি নাই, বিয়ে শাদী হইলে ভবিষ্যতে বউ নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখনো তেমন কিছু কেনাকাটা করা হয়নি। আমার হাজবেন্ড আসছে আর সাথে আমার ছেলে আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ঘোরাঘুরি করলাম। এবারের মেলায় 4 শতাধিক দোকান বসেছে। জনসমাগম ভালো হয়, বেচা বিক্রিও ভালো। চমচম নিয়েছি, গোল্লা নিয়েছি, রসগোল্লা আনছি, তারপর জিলাপি, হাসি খুশি, রসমালাই। ইনশাল্লাহ বেচা কিনি খুব ভালো। সারাদিনে 40 মিনিটের মতো গোল্লা বেচছি। মোটামুটি বেচা কিনি আছে ভালোই।
মেলায় সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এটা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে, 150 বছরের মানে পুরানো, আমরা মনে করি তারও বেশি হইতে পারে। এটা একটি আনন্দ উৎসবমুখর, সকল জামাই এবং মেয়েদের একটা মিলন মেলা হয়। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই মেলায় ভিড় জমায় কয়েক লক্ষাধিক দর্শনার্থী। বেচা বিক্রি হয় প্রায় কোটি টাকার ওপর। টিভিসি নিউজ ডেস্ক।